স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বরিশালের উজিরপুরে হারতা গ্রামে পুলিশ পরিচয় জেলে বাড়িতে হামলার ঘটনায় জাহিদুল ইসলাম নামের এক সংবাদকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়ের করা হয়েছে ইউনিয়ন যুবলীগের কর্মী সহ 6 জনের বিরুদ্ধে। পুলিশ জানায়, ইলিশ মাছ ধরা বন্ধের নামে জেলেদের কাছ থেকে সুবিধা আদায়ে সোমবার রাতে জাহিদ ও তার 5 সহযোগী এলাকায় যায়। এই সময় তাদের আটক করে স্থানীয়রা। এই ঘটনায় শান্তি রানী বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করলে ওই সংবাদকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনার সাথে যুবলীগ কর্মীরা জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটি। এ বিষয়ে কথা বলতে বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল করিম শাহিনের সঙ্গে কথা বলবো এখন। জনাব ফজলুল করিম শাহিন, বরিশাল উজিরপুরের হারতা গ্রামে পুলিশের পরিচয়ে জেলে বাড়িতে হামলার ঘটনায় মামলায় ইউনিয়ন যুবলীগ কর্মী সহ 6 জন আসামি। অভিযুক্তদের বিরুদ্ধে যুবলীগ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, জনাব ফজলুল করিম শাহিন? আচ্ছা, আমি প্রথমে আপনাকে জেলা যুবলীগের পক্ষ থেকে সালাম অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রকৃতি ঘটনা 6 জনের যে যুবলীগ কর্মী বলা হয়েছে, এই ঘটনাটা সঠিক নয়। ওখানে একজন যুবলীগ কর্মী আছে, তার নাম জাহিদুল ইসলাম। তিনি আমাদের একটি অনেক পূর্বের কমিটির সদস্য। তারপর তাকে অলরেডি বহিষ্কার করে দেওয়া হয়েছে দল থেকে। জনাব শাহিন, এ কথা কি সত্য? যখন পুলিশ জানতে পেরেছে যে তাদের মধ্যে যুবলীগ কর্মী আছেন, তারপরে পুলিশ তাদেরকে নিজে উদ্যোগ নিয়ে ছেড়ে দিয়েছে, এই ঘটনাটা কি সত্য? আজকে দৈনিক প্রথম আলো পত্রিকা সহ আরো কয়েকটি পত্রিকায় এরকমই খবর ছাপা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন জনাব শাহিন। না, এটা তো আমি ঠিক বলতে পারবো না যে পুলিশ কি বিষয়ের উপর তাকে ছেড়ে দিয়েছে। স্থানীয় ভিত্তিতে বরিশাল থেকে ওই জায়গাটা অনেক দূর, ওইটা একটি আপনার বিল অঞ্চল। সেখানে পুলিশই সত্যিকারের ঘটনাটা বলতে পারবে যে কি পরিচয় তাকে ছেড়ে দিয়েছে। তবে ওখানে যে যুবলীগ কর্মী 6 জনের কথা বলা হয়েছে, এই ঘটনা একেবারেই সত্যি নয়। ওখানে একজন যুবলীগ কর্মী আছে, একজন যুবলীগ কর্মী আছেন এবং তার নেতৃত্বে আর বাকি 5 জন ছিলেন, মোট 6 জন। না, তার নেতৃত্বে কি সেটা আমি জানি না। একজন যুবলীগ কর্মী আছে, এটা আমি অস্বীকার করবো না। জি, কারণ আমাদের একটি সংগঠন, একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই সংগঠনে অনেক লোক আছে, অনেক লোক আসে, কেউ খারাপ হয়ে আসে না। পরবর্তীতে যদি কেউ এই ধরনের অপকর্ম করে থাকে, অপকর্মের সাথে কারো প্রমাণ পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এবং আমি ইতিমধ্যে উজিরপুরে গিয়েছি এবং আমি এখন উজিরপুরেতেই আছি। হ্যাঁ, যে তাকে অলরেডি দল থেকে বহিষ্কারের জন্য স্থানীয় ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। জনাব অ্যাডভোকেট ফজলুল করিম শাহিন, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানবো তার কাছে। জনাব কাজী আবুল কালাম আজাদ, আপনি নিশ্চয়ই জেনেছেন যে বরিশালের উজিরপুরে হারতা গ্রামে পুলিশ পরিচয় জেলে বাড়িতে যে হামলার ঘটনাটি ঘটেছে, যেখানে 6 জনের মধ্যে 5 জনকেই বলা হচ্ছে সংবাদকর্মী। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বা কি উদ্যোগ নিচ্ছেন এর প্রতিরোধে বা এই ব্যাপারে, জনাব আবুল কালাম আজাদ? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেখতে হবে যে সংবাদপত্রের আজ গণমাধ্যমের যে প্রসার এবং ব্যাপকতা লাভ করছে, সেজন্য গণমাধ্যমের কর্মীদের সংখ্যাও বাড়ছে। কিন্তু বরিশাল এই বিভাগীয় সদর থেকে সেই উজিরপুরের হারতা এতটা একটি দুর্গম এলাকা, যেখানে সংবাদপত্রের মালিকরা বা সংবাদপত্রের নেতাদের নজর রাখা যেমন সম্ভব নয়, তখন ভালো মন্দ কে কি করলো না করলো সেটা তাদের দায়িত্ব নয়। যিনি জড়িয়ে পড়বেন মন্দের সাথে, সে মন্দের যে ফল সেটা তাকে নিজেকেই ভোগ করতে হবে। এমন একটি সংবাদ আমি আজ সকালে পড়েছি এবং কালকে রাত্রেও আমরা অবহিত হয়েছি। তো অবহিত হওয়ার পরে নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই বিশ্বাস আমি করি। জনাব আবুল কালাম আজাদ, যে 5 জনকে বলা হচ্ছে যে গণমাধ্যমের কর্মী, তারা আসলে কি ধরনের গণমাধ্যম বা কিসের সাথে আসলে তারা জড়িত? তারা নিজেদের পরিচয় সাংবাদিক বা সংবাদকর্মী দিচ্ছেন, তারা আসলে কারা, আপনি কি জানতে পেরেছেন? এইটা যদি এই গণমাধ্যমের কর্মীরা যদি 5 জনই যদি গণমাধ্যমের কর্মী পরিচয় দিয়ে থাকে, তাহলে আমার মনে হয় তারা সঠিক পরিচয় দেননি। এর মধ্যে সত্যিকার অর্থে গণমাধ্যমের কর্মী যারা বা যে জড়িয়ে পড়েছেন, এ দায়িত্ব তাকেই নিতে হবে। কারণ ওই গণ্ডগ্রামে ওই সময় গিয়ে যে অপরাধটা যদি সংগঠিত হয়ে থাকে, তাহলে সেই দায়িত্ব তাকে নিতে হবে। বরিশাল প্রেস ক্লাব সবসময়ের জন্য তার নীতি, নৈতিকতা এবং আদর্শের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে গণমাধ্যমের এই যে আমি যে কথাটা প্রথমে বলেছি, তার প্রসার এবং ব্যাপকতা ঘটছে বলেই আজকে কিন্তু আমি আপনাদের স্টুডিওতে আসতে পেরেছি, আমি কথা বলতে পারছি এই সম্পর্কে। আগে কিন্তু এটা ছিল না। কিন্তু
এর ভিতর দিয়ে কর্মীর সংখ্যা বাড়লে অপরাধীর সংখ্যা দুই একজন থাকতেই পারে, কিন্তু যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে। জনাব আবুল কালাম আজাদ, আপনাকে ধন্যবাদ। বেসরকারি খাত ছেড়ে দেওয়া অর্ধেকের বেশি প্রতিষ্ঠানে এখন বন্ধ। চালু থাকা অনেকগুলি আছে লোকসানে। কারখানা জমি ও স্থাপনা ব্যবহার করা হচ্ছে ভিন্ন প্রয়োজনে। রাজনৈতিক বিবেচনা, অদক্ষ লোকের কাছে প্রতিষ্ঠান হস্তান্তর করার কারণেই এমনটি ঘটেছে বলছেন বিশ্লেষকেরা। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ৫ শতাধিক সরকারি প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া হয়। এর মধ্যে ২২৭টির অস্তিত্ব পাওয়া গেছে, তবে এদের অনেকগুলোই এখন বন্ধ। টঙ্গী বাজারে সাইনবোর্ড সর্বস্ব হয়ে এখনো দাঁড়িয়ে আছে আশরাফ টেক্সটাইলস মিলস। কারখানা বন্ধ হবার পর বিশাল জমিতে এখন হয়েছে শপিং কমপ্লেক্স। ১৯৯৩ সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠনের পরও এ অবস্থার পরিবর্তন হয়নি। গেল ২ যুগে বেসরকারি করা ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টি বন্ধ। কাগজে কলমে চালু থাকা ৪৪টি প্রতিষ্ঠানের লাভ লোকসান নিয়ে আছে ধোঁয়াশা। এরকমই একটি টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইলস মিলস। ২০০১ সালে বেসরকারীকরণের আওতায় অলিম্পিয়া এই টেক্সটাইল মিলটি ছেড়ে দেওয়া হয় শ্রমিকদের হাতে। তাদেরকে দেওয়া হয় পরিচালনার দায়িত্ব। তবে দীর্ঘ ১ যুগও কারখানাটি সম্পূর্ণ চালু করা যায়নি। কারখানার একটি বা দুটি সেকশন চালু থাকলেও মূলত কারখানাটি এখন চলছে বিভিন্ন গুদাম ভাড়া দিয়ে। এতে কারখানার হয়তো লাভ হচ্ছে, তবে তা সরকারি কোষাগারে কতটুকু জমা হচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এরকম আরও ৮টি টেক্সটাইলস মিলস আছে এ তালিকায়। বিশ্লেষকরা বলছেন দক্ষ উদ্যোক্তাদের কাছে কারখানা হস্তান্তর না করায় এ দশা। রাষ্ট্রীয় মালিকানা থেকে বেসরকারি মালিকানাতে আমি রাজনৈতিক কনসিডারেশনে, অর্থাৎ সে আওয়ামী লীগের লোক কিনা, বিএনপির লোক কিনা, বা সে আমার লোক কিনা, এই সমস্ত বিবেচনায় দেই, তাহলে তো চলবে না। প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেবার পরও কেন লাভজনক হয়নি তার উত্তর নেই প্রাইভেটাইজেশন কমিশনে। এই বিষয়ে কথা বলতে চাননি কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান এবং বাকি ২ সদস্য। তবে বেসরকারীকরণের উদ্যোগ ব্যর্থ হয়েছে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আর কোনো প্রতিষ্ঠান দেওয়া হবে না, এর অর্থ হলো এই যে যেহেতু প্রতিষ্ঠানগুলো দিয়ে আমাদের যে আশা ছিল যে সেগুলো দক্ষভাবে চলবে, সে দক্ষতা দেখা যায়নি। তিনি জানান সরকার তাই সরকারি খাতেই প্রতিষ্ঠানগুলো চালানোর চেষ্টা করছে, বাড়াচ্ছে তদারকি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে পরিচালনা অথবা বেসরকারি পরিচালনায় হস্তান্তর দুটি ক্ষেত্রেই আসলে আমরা খুব বেশি সফলতা দেখতে পাচ্ছি না। কেউ কেউ বলছেন যে এই দুটি ক্ষেত্রেই সক্ষমতার পরিচয় দিতে পারছে না সরকার। আপনার কি মনে হয়? সরকার অবশ্য এই মধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে আর কোনো প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে পরিচালনার দায়িত্ব নেওয়া হবে না। আপনার কাছে এই বিষয়টি কিভাবে আপনি ব্যাখ্যা করবেন বা আপনার মূল্যায়ন কি? আমার মনে হয় এখানে একটা ভ্রান্ত জায়গা থেকে পুরো জিনিসটি বিশ্লেষণ করা হচ্ছে। বলা হচ্ছে যে বেসরকারীকরণ প্রক্রিয়ার দুর্বলতা। আসলে জিনিসটি তাই নয়, বরঞ্চ যেভাবে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ব্যক্তির পর্যায়ে ছাড়া হয়েছে, তাদের সাথে যেটি বলা হচ্ছিল রিপোর্টে যে রাজনৈতিক প্রভাবের বিবেচনা এগুলোকে ছাড়া হয়েছে, যে বিপুল পরিমাণ দায় ছিল এক একটা প্রতিষ্ঠানে, সেগুলোকে নিয়ে বেসরকারি খাতে এগুলোকে লাভজনক করা যাবে কিনা সেটি বিবেচনায়ও নেননি অনেক ক্ষেত্রে উদ্যোক্তারা। ফলে অনেক সময় এখানে উদ্দেশ্যের সততা নিয়েও প্রশ্ন আছে যারা নিয়েছেন। ফলে যেটি হয়েছে যে নেবার পরে এগুলোকে যথেষ্ট মাত্রায় সংস্কার না করার ফলে এগুলো থেকে পর্যাপ্তভাবে কোনো রিটার্ন আসেনি। এখন সরকার যেটি বলছেন যে বেসরকারীকরণ করা হবে না, বরঞ্চ সরকারি খাতে চালানো হবে, কিন্তু সেক্ষেত্রে ফলাফলটি কিন্তু খুব একটা ভালো না। 2009 সালে সরকার আসবার পরে কিন্তু পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের আন্ডারে বেশ কিছু নতুন পাটকল চালু করা হয়েছিল, কিন্তু তার ফলাফল কিন্তু 2 বছর পরেই দেখা গেছে এগুলো লাভ থেকে আবার লোকসানে যেতে শুরু করেছে। এবং এই মুহূর্তে বিজিএমসির মিলগুলোর লোকসানের পরিমাণ প্রায় 350 কোটি টাকার উপরে এবং এই লোকসান বাড়ছে। সুতরাং সরকারি খাতে নিলে এগুলো প্রফিটেবল হবে, এই যুক্তিটা আসলে মোটেই গ্রহণযোগ্য না। বরঞ্চ বেসরকারীকরণ প্রক্রিয়ার মধ্যে যদি স্বচ্ছতা আনা যায়, রাজনৈতিক প্রভাব বিবর্জিত অবস্থায় যদি এগুলোকে করা যেত, তাহলে আমার মনে হয় সৎ উদ্যোক্তা তারা এটি পেতে পারতেন। উপরন্তু আরেকটিও বিষয় এখানে দেখবার বিষয় রয়েছে যে বিভিন্ন রকমের
সরকারি প্রতিষ্ঠানগুলোতে অলাভজনক এবং বন্ধ প্রতিষ্ঠানগুলোতে প্রচুর জমি রয়েছে যেখানে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান হতে পারে, এবং সেটির জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠান কিন্তু জমি খুঁজছেন। সুতরাং দুই প্রক্রিয়া আমার মনে হয় সরকার চিন্তা করতে পারেন। একটি হলো যে এই অব্যবহৃত জমি বেসরকারি খাতের হাতে দিয়ে দেওয়া যাতে নতুন শিল্প প্রতিষ্ঠান হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে পুরো দায়গুলোকে মেটানোর উদ্দেশ্যে ট্রান্সপারেন্ট ওয়েতে এগুলো যদি বিক্রির ব্যবস্থা করেন এবং সেই টাকাটি দিয়ে যদি দায় মেটান, আমার মনে হয় সে সমস্ত জায়গাগুলোতে নতুন শিল্প প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে তাহলে একই সাথে কর্মসংস্থান হবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে, এবং সরকার যে এই যে দায় যে রয়েছে বিপুল পরিমাণ, সে দায় থেকেও সরকার মুক্তি পাবেন। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। এবার আমরা কথা বলছি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বিপণন বিভাগের পরিচালক বাবুল চন্দ্র রায়ের সঙ্গে। জনাব বাবুল চন্দ্র রায়, আপনি নিশ্চয়ই জানেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আর কোনো প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে পরিচালনার জন্য, সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়া হবে না। আপনার কাছে একটু জানতে চাইবো যে রাষ্ট্র পরিচালিত পাটকলগুলি আসলে কিরকম করছে, অর্থনৈতিক বিবেচনায় এর সম্ভাবনাগুলি কিরকম? জনাব বাবুল চন্দ্র। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলবো যে যে কথাটা বলা হয়েছে যে 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যে 5টি পাটকলকে যে এই পুনরায় আবার সরকারিকরণ করা হয়েছে বা সরকার দ্বারা সরকারি ব্যবস্থাপনা পরিচালনা করা হয়েছে, ওই 5টা পাটকলই কিন্তু এখন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। এই কথাটা সত্য নয় যে পাটকলগুলো লোকসানে আছে। বাবুল চন্দ্র রায়, আপনাকে এক সেকেন্ডের জন্য আমরা কি খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে আবার একটু যোগাযোগ করতে পারবো? হ্যাঁ, আমরা একটু দেখছি। জি 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 জি, খন্দকার গোলাম মোয়াজ্জেম, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছিলেন। জনাব বাবুল চন্দ্র রায়, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, তবে হ্যাঁ, বিজিএমসির ওভারঅল যে আপনার যে ব্যবসা পরিচালনা, সেখানে লস হচ্ছে। তবে লসের কিন্তু অনেকগুলো কারণ রয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের বাজার ব্যবস্থাপনাটাও এখন আমাদের ফেভারে নেই, কারণ আমাদের বর্তমানে যে আমাদের ডোমেস্টিক মার্কেটটা আমরা প্রায় হারিয়ে ফেলেছি। এখানে যে প্লাস্টিক বা অন্য প্রোফাইলিং যে ব্যাগগুলো চলে এসছে, যার ফলে আমাদের জুট ব্যাগগুলো বাজার থেকে চলে গেছে। তো যার ফলে আমাদের প্রোডাকশনও কমে গেছে। দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2 সেটা হলো যে আমাদের সে 50, 55 বা 60 বছর আগের যে মিলে যে যন্ত্রপাতিগুলি বসানো হয়েছিল, সেগুলো দিয়ে আমাদের প্রোডাকশন হচ্ছে। তার ফলে হচ্ছে আমার মিলের যে অ্যাকচুয়ালি প্রোডাকশন আমি এক্সপেক্ট করি, তার আমরা 30 থেকে 40% প্রোডাকশন পাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, জনাব বাবুল চন্দ্র রায়, আপনাকে একটু থামাচ্ছি। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে এই সরকার ক্ষমতা আসার পর যে রাষ্ট্র মানে যে পাটকলগুলিকে আবার রাষ্ট্র মালিকানাধীন নিয়েছে, সেগুলো আসলে লাভ করেছিল যে 5টির ক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি সেগুলিকে লাভ করার কারণটা আমি বলতেছিলাম যে না, আমি শুধু তথ্যটি জানতে চাইছিলাম। আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবেন যে তারা লাভ করেছিল। আমি একটু খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে বলবো যে তাহলে কি আপনার তথ্যটি ঠিক সঠিক নয়? জনাব গোলাম মোয়াজ্জেম, আপনি কি বলবেন? 2009 সালে সরকার আসবার পরে বিজেএমসির অধীন যত মিল ছিল তার যে দায় দেনা প্রায় 5,000 কোটি টাকা, সেটি সরকার সেই দায়টি সরকার দায় থেকে বিজেএমসির মিলগুলোকে অবমুক্ত করা হয়েছিল এবং সেগুলোকে লাভজনকভাবে চালানোর প্রচেষ্টা হয়েছিল। এবং এর ফলে প্রথম 2 বছর 2010 এবং 2011 এই 2 বছরে বিজেএমসির মিলগুলো লাভ দেখেছিল, কিন্তু তার পরবর্তী বছরগুলোতে কিন্তু পুনরায় সার্বিকভাবে বিজেএমসির মিলগুলো আবার লসের খাতায় গিয়েছে এবং এখন কিন্তু এই লস বেড়ে যেটি বলছিলাম যে 350 কোটি টাকার উপরে দাঁড়িয়েছে। যে সমস্যাটির কথা বলা হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু দীর্ঘদিন থেকে চলছে, এটি নতুন সমস্যা না, কিন্তু এর ভিতর থেকে মিলগুলোকে লাভজনক করবার প্রক্রিয়া হিসেবে যেটি উচিত ছিল, অর্থাৎ বেসরকারি ব্যবস্থাপনায় নিয়ে আসা এবং আরো কম্পিটিটিভ ওয়েতে বেসরকারি মিলগুলোকে চালানো, যেটি কিনা শিল্প নীতি 2010-এ বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেই নীতি উদ্যোগের ভিতরেও কিন্তু সরকার থাকতে পারেনি। বাবুল চন্দ্র রায়, এই বিষয়ে আপনার নিয়োগ বেশ কিছু প্রশ্ন, নিয়োগ এবং প্রদান প্রক্রিয়া, জনাব বাবুল চন্দ্র রায়। জি, আমি প্রথমেই বলেছি যে আমার ওই 5টি মিল কিন্তু এখনো লাভ করছে, এটা লস করছে তা নয়। তো ওভারঅল বিজিএমসির লস হচ্ছে, সেটা আমি বলেছি আর কি। আর 2 নম্বরে যেটা বলতেছিলাম যে আমার যন্ত্রপাতিগুলো সব পুরনো হয়ে গেছে, তারপরে আমার বাজারটাও আমরা হারিয়ে ফেলেছি। আর 3 নম্বর হলো আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেটটা ছিল, যে মিডল ইস্ট এবং আফ্রিকা, সেখানে আমরা প্রচুর জুট প্রোডাক্ট আমরা বিক্রি করতাম, সেখান থেকে আমরা প্রচুর ফরেন এক্সচেঞ্জ পেতাম। কিন্তু এখন আপনারা জানেন যে
মিডল ইস্টে যে পলিটিক্যাল টার্মোয়েল চলছে, যার ফলে আমরা কিন্তু বাজারগুলো হারিয়ে ফেলেছি, যার ফলে আমাদের হিউজ প্রোডাক্ট এখন আমাদের স্টক হয়ে রয়েছে। তো যার ফলে এই যে মোবিলাইজেশন, যে অর্থের যে একটা মোবিলাইজেশন, সেটা হচ্ছে না। আমরা যে জুট কিনবো আবার প্রোডাক্ট তৈরি করে বিক্রি করব, এরকম হচ্ছে না, যার ফলে আমরা জনাব এখন বাবুল আমাদের- চন্দ্র রায়, তাহলে কি এই কথা স্পষ্ট আপনারা মনে করছেন যে আমাদের পাটকলগুলির ভবিষ্যৎ আসলে ভালো এবং অর্থনৈতিক বিবেচনায় এগুলি সম্ভাবনাময়? আপনি এরকম মনে করছেন? এক্স্যাক্টলি আপনি এগুলি মনে করেন, কিন্তু আপনি যে চ্যালেঞ্জগুলির কথা বললেন সেই চ্যালেঞ্জগুলি ওভারকাম আপনারা কিভাবে করবেন সেটা কি আপনারা কোনো চিন্তা করেছেন? হ্যাঁ, সেগুলো চিন্তা করেছে আমাদের মন্ত্রণালয়, আমাদের চেয়ারম্যান মহোদয়, তারা চিন্তা করেছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে ইতিমধ্যে আমরা চায়নার সাথে 3টা চুক্তি করেছি, যেখানে আমরা এই সমস্ত জুট মিলসকে বিএমআরই করার জন্য তাদের সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে। আপনাকে নাম্বার 2, জনাব বাবুল চন্দ্র রায়, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব গোলাম মোয়াজ্জেম, এডিটর স্পিক একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।